এই যে ভারতে ব্রিক্সের অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ব্রিক্স অনুষ্ঠানে স্বয়ং ভারতীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমন্ত্রণ করেছেন। সেই আমন্ত্রণে যতদূর গণমাধ্যমের বিভিন্ন খবর থেকে জানা গেছে যে তারেক রহমান সেই আমন্ত্রণে সাড়া দিয়ে ভারত সফরে যাবেন। এখন ভারত সফরে যদি যায় তাহলে সেখানে যে শেখ হাসিনার বিষয় উত্থাপিত হবে না বা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নতুন করে পদার্পণ করার যে সমীকরণ সেটা নিয়ে যে আলোচনা হবে না, এই বিষয়গুলো মানে একদম বাচ্চা থেকে বুড়ো এমন কোনো ব্যক্তি নাই বাংলাদেশে যে তারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত না। এখন তারেক রহমান অবশ্যই বাংলাদেশের ভালো মন্দ সবকিছু বিচার বিশ্লেষণ করেই তারপরে তার সিদ্ধান্ত নিবে। কিন্তু কথা হলো তারেক রহমান এবারে আর ভারত সফরকে এড়িয়ে যেতে পারবে না। আপনারা জানেন ইতিমধ্যেই ট্রাম্পের বিশেষ দূত মানে ভারতীয় যিনি আমেরিকান হাই কমিশনার আছেন, ভারতীয় আমেরিকান দূতাবাসে যিনি আছেন তিনি হচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত, তার নাম হয়েছে সার্জিও গোর। সেই সার্জিও গোর বাংলাদেশে হঠাৎ করে সফর করলেন। তার যে এই সফরে যখনই সার্জিও গোর বাংলাদেশে সফর করতে আসলেন তখনই বাংলাদেশে বিভিন্ন রকমের ঘটনা আমরা দেখলাম। এনসিপির সেই যে রাজাকার বৃন্দ তারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় একদম মানে কি বলে এটাকে লেরি কুত্তার মতন মার খেয়েছেন। কোন লেরি কুত্তার চোখ উপড়ে গেছে, কারো হাত ভেঙে গেছে। তারা সেই যে জুলাই জঙ্গি পদযাত্রা সেটা যে বর্তমান সময় চালু রেখেছেন তার বিরুদ্ধে 144 ধারা সবকিছুই ছিল মাঠে, তারপরেও সেই জুলাই জঙ্গিরা একেবারে গণধোলাই খেলেন। এই বিষয়গুলো কালকের অনুষ্ঠানে আমরা আলোচনা করেছিলাম, আজকের এই দিকে নাই গেলাম। আজকের মূল যে বিষয় তারেক রহমানের যে ভারত সফর, সেই ভারত সফরে আমাদের কি কি প্রাপ্য আছে এবং তারেক রহমানকে কোন কোন বিষয়গুলো চ্যালেঞ্জ করতে হবে। বিভিন্ন সংবাদপত্রের বরাত দিয়ে এটা বলা যায় যে বর্তমানে সবচেয়ে একটা টার্নিং পয়েন্ট হলো এটা যে আমাদের রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা স্বয়ং শেখ হাসিনা নির্মাণ করে গিয়েছিল, সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কারা করেছিল? রাশিয়া। এখন রাশিয়ার যিনি প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন তিনি বাংলাদেশকে সরাসরি নির্দেশ দিয়েছেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে 12 বিলিয়ন বা তার বেশি মার্কিন ডলার এখনো পাওনা আছে, সেই 12 বিলিয়ন মার্কিন ডলার সেটা ভারতীয় মুদ্রায় শোধ করতে হবে। এটা রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন বলে দিলেন। আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিশেষ দূত ভারতীয় হাই কমিশনের প্রধান সার্জিও গোর তিনি বাংলাদেশ সফর করলেন। অপরদিকে শেখ হাসিনা পৃথিবীর নামি দামি যতগুলো গণমাধ্যম আছে, রাইটার্স, আল জাজিরা, ভারতীয় গণমাধ্যমগুলোর কথা নাই বললাম, আন্তর্জাতিক মানে যেই সকল গণমাধ্যমগুলো আছে সেখানে একের পরে এক তিনি সাক্ষাৎকার দিয়ে চলেছেন এবং তিনি স্পষ্ট করে বলছেন তার জীবন গেলেও তিনি বাংলাদেশে ফিরে আসবেনই, এটা তার চ্যালেঞ্জ। এবং 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যে সকল বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটেছে, যেভাবে খুন খারাপি ছিনতাই রাজধানী ধর্ষণ প্রতিদিন আমরা দেখেছি বিভিন্ন সামাজিক গণমাধ্যমে, এই সব কিছুর বিচার করবেন এবং যেই সকল জুলাই জঙ্গিরা
এখন গোপালগঞ্জ গেছেন মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিতে। শেখ হাসিনা এখনো ফিরে আসেনি, এতেই চোখ উপড়ে যাচ্ছে। শেখ হাসিনা যখন ফিরে আসবে তখন হৃৎপিণ্ড উপড়ে ফেলবে এদের। এই কথা আপনি লিখে রাখুন যে শেখ হাসিনা যেই দিন বাংলাদেশে ফিরে আসবে সেই দিন থেকে ছাত্রলীগ, যুবলীগ, এই সকল জুলাই জঙ্গি তাদের হৃৎপিণ্ড উপড়ে ফেলবে। এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে, মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। কালকের বলছিলাম যে বীর মুক্তিযোদ্ধা বিএনপির একজন ত্যাগী নেতা জনাব ফজলুর রহমান, তার কথা বলতে গেলে অবশ্যই শ্রদ্ধার সহিত তার নামটি উচ্চারণ করতে হয়। এমন একজন কীর্তিমান মানুষ, তাকে এই যে পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি, টোকাই রাজাকারের বাচ্চা, সে বলল যে ফজু পাগলা। ভিডিওটি লাইক কমেন্ট করে সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন ভারত সফর করতে, এবং যেই কাঙ্ক্ষিত ভারত সফর দাবি করেছেন, কিন্তু ভারতে যেতে পারেননি, ভারত তাকে আসতে দেয়নি। তিনি অনেকবার বলেছেন আমি একটু ভারতে বেড়াতে যাব, আর ভারতের লোকজন, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের প্রশাসন তারা বলছে যে না, তোমাকে ভারতে অ্যালাউ করা যাবে না। এই জন্য তিনি ভারত সফর করতে পারেনি। বাংলাদেশের নির্বাচনের পরে বিএনপি যখন সরকার গঠন করলো, এবং এর আগে থাকতেই তারেক রহমান যখন লন্ডন থেকে উড়ে এসে বাংলাদেশে প্রথম পদার্পণ করলেন, তখন থেকেই ভারত তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছেন ভারত সফরের জন্য। কিন্তু নির্বাচনের পরে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত ভারত সফর করেননি বা যাওয়ার সময় হয়নি। তিনি যেটা ভালো মনে করেছেন, আগে তিনি মালয়েশিয়া সফর করেছেন, চীন সফর করেছেন, এখন যাবেন ভারত সফর করতে। ভারত সফরে গেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সামনে যেই সকল বিষয়গুলো, যেই সকল চ্যালেঞ্জগুলো তার সামনে আসবে, সেগুলো হলো মূল কথা। এখানে সর্বপ্রথম আসবে আওয়ামী লীগের কথা। 5ই আগস্টের পরে আওয়ামী লীগ পতনের পরে এই প্রথম যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে যাবেন, তখন বাংলাদেশের কূটনীতি নিয়ে ভারতীয় তাদের যে পররাষ্ট্রমন্ত্রী বা তাদের যে কূটনীতি, তারা আলোচনা করবেন। ভারতীয় গণমাধ্যম ছয়লাপ হয়ে যাচ্ছে, দা ওয়াল থেকে শুরু করে কলকাতা নিউজ, আনন্দবাজার, একের পরে এক বিভিন্ন রকমের মন্তব্য করে চলেছেন। তো এই শেখ হাসিনা এখন 78 বছর বয়স, নিজেকে এমন ভাবে প্রস্তুত করেছেন, তার যে পররাষ্ট্রনীতি, তার যে রাজনৈতিক অভিজ্ঞতা, দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারের সর্বোচ্চ শক্তি ব্যবহার করেছেন ফিরে আসার জন্য। এবং এই কথা আমি এখন 20 জন এখন যারাই জয়েন করেছেন তাদেরকে বলছি যে তারেক রহমানের ভারত সফর মানে তারেক রহমান নিজে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, এমন একটি চ্যালেঞ্জের মধ্যে তারেক রহমানকে ভারত সফর করতে হবে, যে তাকে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে তারপরে বাংলাদেশে আসতে হবে। এই কথাটি সত্যি, এটা মেনে নিতে অনেকের কষ্ট হচ্ছে, আবার এই কথা শোনার জন্য অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তারেক রহমান কবে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে তারপরে আসবেন। হ্যাঁ, শেখ হাসিনা আসার পরে তিনি গ্রেপ্তার হতে পারেন, কিছুদিন কারারুদ্ধ থাকতে পারেন, কিন্তু তাকে আবার ছেড়েও দিতে হবে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরাতেই হবে। যেমনটা 15ই আগস্টের পরে, মানে বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগ রাজনীতি থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গেছিল। এখনকার রাজাকার, জঙ্গি, জামাত তারা যেইভাবে বাংলাদেশের রাজনীতিকে গ্রাস করে রেখেছিল, তখনকার পরিবেশও ঠিক তেমনি হয়েছিল।
হয়তো সেই যে দুর্ঘটনা বা সেই যে শেখ মুজিবুর রহমানকে হত্যা, এই বিষয়গুলো তখন আমরা ছোট ছিলাম, আমরা অতটা জানি না বা জানতে পারিনি, কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে এই বিষয়গুলো আলোচনা হচ্ছে এখন, যে শেখ মুজিবুর রহমানকে যখন মেরে ফেলছিল তারপরে রাজাকার জামাত জঙ্গি যেভাবে বাংলাদেশটাকে গ্রাস করে ফেলেছিল, ঠিক 5ই আগস্টের পরে একই পরিস্থিতি হয়েছে। এবং তৎকালীন শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জনাব জিয়াউর রহমান, তিনি এইভাবে ভারত সফরে গিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। আর এই যে তারেক রহমান ভারত সফরে যাবে, আজকের এই কথাটি লিখে রাখুন যে শেখ হাসিনা সর্বোচ্চ পররাষ্ট্রনীতি ব্যবহার করে তারেক রহমানকে বাধ্য করবে যাতে তারেক রহমানকে নিয়ে তারপরে তারেক রহমান শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হয়, এমন একটা সিচুয়েশন তৈরি করবে ভারত এবং শেখ হাসিনা মিলে। এখন শেখ হাসিনার এত শক্তি, এত ক্ষমতা কোথায় পেল, এটা একটি প্রশ্ন। দেখুন, জন্মসূত্রে তিনি শেখ মুজিবুর রহমানের কন্যা, যার হাতে বাংলাদেশের জন্ম হয়েছিল। আজকের এই যে রাজাকাররা মুজিববাদ মুর্দাবাদ বলছে, এই টোকাইয়ের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা, তারা যে রাস্তাঘাটে মার খাচ্ছে, এই বাংলা ভাষায় কথা বলতে পারতো না যদি এই শেখ মুজিবুর রহমানের জন্ম না হতো। আজকে জিয়ার সন্ত্রাসী বাহিনী বলে যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এনসিপির বিভিন্ন নেতাকর্মীরা গালিগালাজ করছেন, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা না করত, অস্ত্র হাতে যুদ্ধ না করত, তাহলে আমরা এই বাংলাদেশ পেতাম না, এই বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। তো এই সকল কীর্তিমান মানুষদের যারা আজকের অপমান করছেন, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন, তারা প্রস্তুত থাকেন। হয়তো বিএনপি এখন জামাতকে নিয়ে সরকার গঠন করেছে, সংসদে বিরোধী দল হিসাবে জামাত রয়েছেন, বিএনপি অনেক কিছু সহ্য ধৈর্য করে তারপরে দেশ চালাতে হয়, এখনো জামাতের বেড়াজালে বন্দী আছে বর্তমান বাংলাদেশ। তারপরেও এই কথাটি লিখে রাখুন যে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসবে তার সমস্ত শক্তির ব্যবহার করবে। তো শেখ হাসিনার শক্তি নিয়ে কথা বলতে গেলে, একে তো তিনি বঙ্গবন্ধু কন্যা, তার বয়স ৭৮ বছর, বাংলাদেশ শাসন করেছেন তিনি কত বছর? এই যে ১৭ বছরের শাসনামলের আগেও তিনি আরো একবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাহলে ১৭ আর ৫ ২২ বছর, ২২ বছর বাংলাদেশকে প্রধানমন্ত্রী রূপে তিনি শাসন করেছেন। এবং এই যে তার রাজনৈতিক কেরিয়ার, দীর্ঘ ৪০-৪৫ বছরের যে রাজনৈতিক কেরিয়ার, এখানে ইশরাত জাহান সেইড হাই, ধন্যবাদ ইশরাত জাহান। মাসুদ রানা তিনিও হাই জানাইছেন। আসলে হাই জানানোর ভিতরে কোনো কৃতিত্ব নাই। আমার কথাবার্তাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি অবশ্যই আমার প্রত্যেকটি দর্শকের কমেন্টের উত্তর দিয়ে থাকি। যাই হোক, তিনি তার যে দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার, আশরাফ আটটা তিনিও হাই জানাইছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা যারা এই মুহূর্তে লাইভে অংশগ্রহণ করেছেন, যুক্ত হয়েছেন, কে কোথা থেকে জয়েন করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। যাই হোক, সেই যে শেখ হাসিনা, তার যে এই ৪০-৪৫ বছরের রাজনৈতিক কেরিয়ার, তিনি ২২ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে বাংলাদেশকে শাসন করেছেন। তার মতন একজন বিজ্ঞ রাজনৈতিক নেতা আপনি বাংলাদেশে দ্বিতীয় কাউকে খুঁজে পাবেন না। একজনই ছিল
যিনি বেগম খালেদা জিয়া, তিনি পরলোকে গমন করেছেন। তার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। তো শেখ হাসিনা তার যে আন্তর্জাতিক ক্ষমতা, সেই আন্তর্জাতিক ক্ষমতার যদি একটু হিসাব করেন তাহলে ভারতের কথা আমি বলবো না, কারণ একটা জিনিস আপনারা দেখেন যে ভারত বাংলাদেশের সাথে সর্বোচ্চ পরিমাণে শত্রুতা করেছে, তারপরেও এই যে ইউনূসের সাথে আপোষ করেনি, জামাতের সাথে আপোষ করেনি, অন্য কারোর সাথে আপোষ করে শেখ হাসিনাকে আগলে রেখেছে। এবং এখন যে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেই ব্রিক্স সম্মেলনে 100% শেখ হাসিনাকে তার গলায় বেঁধে দিবে, যেরকমটা জিয়াউর রহমানকে সেই 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রধান তখন তো রাষ্ট্রপতি ছিলেন, যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি যখন ভারত সফরে গিয়েছিলেন তখন শেখ হাসিনাকে তার গলায় বেঁধে দিয়েছিল তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ঠিক একই কাজ এবারে করবে নরেন্দ্র মোদী তারেক রহমানকে, এই কথাটি লিখে রাখুন। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করতে গেলে বাংলাদেশের জনগণ এখন তাদের ভিতর একটা হাহাকার লেগে গেছে, এবং এটাও শেখ হাসিনার ফিরে আসার একটি সবচেয়ে বড় কারণ। এটাও শেখ হাসিনার একটি শক্তি, কারণ কোন রাজনৈতিক দলের শক্তি হচ্ছে জনগণ। জনগণ কি চাচ্ছে? জনগণ চাচ্ছে শেখ হাসিনা এখন ফিরে আসুক বাংলাদেশে। যেই শেখ হাসিনাকে নিয়ে জনগণের ভিতরে একটি ক্ষোভ কাজ করছিল, সেটা 5ই আগস্টের পর থেকে জনগণ বুঝে গেছে যে তারা আগেই ভালো ছিল, এই জন্য শেখ হাসিনা ফিরে আসবে। এটা তার একটি শক্তি। আন্তর্জাতিক মহলের শক্তির কথা বলতে গেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছর যখন ভারত সফরে আসলেন, তিনি সেখানে বসে শেখ হাসিনার সাথে দীর্ঘ 30 মিনিটের গোপন বৈঠক করলেন। বুঝুন, একটা দেশের নির্বাসিত প্রধানমন্ত্রী, তার কাছে ক্ষমতা নেই, তার কাছে রাশিয়ার মতন একটি পরাশক্তির, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরাশক্তির দেশের প্রেসিডেন্ট জনাব ভ্লাদিমির পুতিন, তিনি তার সাথে অত্যন্ত গোপনে দীর্ঘ আধা ঘন্টা একটি গোপন বৈঠক করেছেন। এরপরে সৌদি আরবের সাথে শেখ পরিবারের একটি পারিবারিক সম্পর্ক আছে। কাতারের বর্তমান যিনি আমির, সেই আমিরের আব্বা তিনি শেখ হাসিনার বন্ধুর মতন একজন ব্যক্তি ছিলেন, এবং সেই আমির শেখ হাসিনাকে নিজের মাতৃজ্ঞানে সম্মান করেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ম্যাক্রো, যিনি ভারত সফরে এসে সেখান থেকে শেখ হাসিনার সাথে দেখা করতে হঠাৎ করে সেখান থেকে বিমান নিয়ে বাংলাদেশের এয়ারপোর্টে আসলেন, এবং শেখ হাসিনা স্বয়ং নিজে তাকে এয়ারপোর্টে গেলেন রিসিভ করতে। সেখানে ম্যানুয়েল ম্যাক্রো মাতৃজ্ঞানে শেখ হাসিনার কপালে যে চুম্বন করেছিল, সেই সকল বিষয়গুলো এখন একটু চিন্তা করে দেখুন। এই যে ডক্টর ইউনূস কাতার সফরে গেলেন, ফ্রান্স সফরে গেলেন, সেখানে গিয়ে কোনো রকমের কোনো রাষ্ট্রীয় সম্বর্ধনা পেলেন না, তার সাথে সেই সকল দেশের আমির বা প্রধানমন্ত্রী তারা একবেলা নৈশভোজ, ডিনার, লাঞ্চ কোনো কিছু করলেন না, এমনকি দেখাই করলেন না। লন্ডনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজে ডক্টর ইউনূসের হয়ে মামলা করছেন, এবং আওয়ামী লীগ যাতে রাজনীতিতে ফিরে আসতে পারে, আওয়ামী লীগের উপরে যে ধরনের অন্যায় অবিচার হয়েছে সেই সকল সবকিছু নিয়ে ডাউটি চেম্বারে একটি তদন্ত করে সেই তদন্ত রিপোর্ট জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনে পেশ করে দিয়েছেন। বিষয়গুলো একটু চিন্তা করুন। আচ্ছা, চীন বাংলাদেশের সাথে শেখ হাসিনার 17 বছর শাসনামলে যে ধরনের ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল, সেটা বাংলাদেশ এবং চীনের ভিতরে সর্বোচ্চ বড় ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছিল। এখন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন যে চীন বাংলাদেশের রাজনীতিতে কোন রাজনৈতিক দলকে সমর্থন করে?
বা করবে। বর্তমান যিনি ভুটানের রাজা, তিনি শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয়, তার ক্লাসমেট। এছাড়াও সজীব ওয়াজেদ জয়ের যিনি স্ত্রী সহধর্মিণী, তার যে জন্মস্থান বা তিনি যে বংশে জন্মগ্রহণ করেছেন সেটা ডোনাল্ড ট্রাম্পের বংশে। মানে ডোনাল্ড ট্রাম্প এবং সজীব ওয়াজেদ জয়ের স্ত্রী তারা একই বংশের মানুষ। তো এই যে কথাবার্তাগুলো বা এই যে হিসাব নিকাশগুলো, রাজনীতির দাবাল চালগুলো একটু ভালোভাবে লক্ষ্য করুন, একটু ভালোভাবে খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন যে বাংলাদেশের রাজনীতি, শেখ হাসিনার পররাষ্ট্রনীতি কতটা শক্তিশালী। এই যে শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমকে একের পরে এক বক্তব্য দিয়ে যাচ্ছেন যে আমি ফিরে আসবো আগামী ডিসেম্বরের ভিতরে, একটা দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী যার দলের রাজনৈতিক কার্যক্রম বর্তমান বাংলাদেশে বন্ধ আছে, সে কিভাবে বলে যে আগামী ডিসেম্বরের ভিতরে বাংলাদেশে ফিরে আসবে? এমনকি তিনি একজন ফাঁসির আসামি। এটাও কি সম্ভব? কোথা থেকে এত ক্ষমতা? তো ক্ষমতার উৎস বর্ণনা করলাম। এরপরে যে জিনিস বলবো যে শেখ হাসিনার এই সকল ক্ষমতা তিনি এক্সট্রিম লেভেলে নিয়ে এসেছেন। এই ৭৮ বছর বয়সেও প্রতিদিন প্ল্যান করে যে কোন সময় কোন গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দেবেন, কোন সময় ফেসবুকে একটা পোস্ট করবেন, কোন সময় গোসল করবেন, কোন সময় খাওয়া দাওয়া করবেন, কোন সময় কোন গণমাধ্যমকে তিনি সাক্ষাৎকার দেবেন, কোন সময় নির্যাতিত মানুষের সাথে তার যে একটা আছে ফেসবুক পেজ, সেখানে গিয়ে কথা বলবেন। এই সব কিছু একটি রুটিন মাফিক, মনে হয় যেন 50 বছরের কোনো রাজনীতিবিদ, তরুণ বা তরুণী রাজনীতিবিদ, তিনি যেভাবে এই সকল সময়গুলোকে ব্যবহার করছেন এবং তার রাজনৈতিক ক্ষমতার এক্সট্রিম লেভেলটাকে ব্যবহার করছেন, এটা আসলেই অকল্পনীয়। এবং এই সকল কারণে বর্তমান সময় আওয়ামী লীগের রাজনীতি আবার চাঙ্গা হয়ে উঠেছে। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের মিছিল, মিটিং, সমাবেশ, সমাগম এগুলো বেড়ে চলেছে দিনের পর দিন। এগুলো আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখবেন যে আওয়ামী লীগের কমিটি গঠন হচ্ছে। সেই সকল নতুন কমিটির যে সকল সদস্যরা আছে তারা শপথ নিচ্ছে যে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এগুলো যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে তারেক রহমানের ভারত সফর এটা শেখ হাসিনাকে তার গলায় বেঁধে দিবে। এবং এই যে তার গলায় বেঁধে দিবে, শেখ হাসিনাকে নিয়ে তারপরে বাংলাদেশে আসতে হবে। মানে ভারত সফরের পরে যখন বাংলাদেশে ফিরে আসবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারপরেই হঠাৎ করে দেখবেন যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে। আওয়ামী লীগের যেই সকল নেতাকর্মীরা এখনো জেলে বন্দী আছেন তাদেরকে ছেড়ে দিতে হবে। আন্তর্জাতিক মহল থেকে একের পরে এক চাপ আসছে এবং বাংলাদেশের যে অর্থনীতি, মানে এটা একদম একটা সত্য কথা যে বাংলাদেশের জন্মের পরে এই প্রথম এমন একজন প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্ষমতা হাতে নিয়েছেন যখন বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে। মানে তারেক রহমানের হাতে এই যে সুদখোর ইউনূস এবং রাজাকারের বাচ্চারা যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন, আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এবং এই যে রাজাকারের বাচ্চারা জুলাই পদযাত্রা করতেছে, এরা দেশটাকে চুষে খেয়ে ফেলে একদম অর্থনীতিটাকে দেউলিয়া করে দেশটার মেরুদণ্ড ভেঙে তারপরে তারেক রহমানের হাতে ধরিয়ে দিয়েছে। এখন এই মুহূর্তে তারেক রহমানের হাতে আর অন্য কিছু করারও নেই। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এখন আর কারো হাতে নেই। তারেক রহমান তিনি নিজেও এই সকল সমঝোতা না করে বাংলাদেশকে পরিচালনা করতে পারবেন না, কারণ বাংলাদেশের অর্থনীতির যে মেরুদণ্ড সেটাকে তো আগেই ইউনূস ধ্বংস করে দিয়ে গেছে।
সুদখোরের বাচ্চা এখন গিয়ে বিদেশে গিয়ে পালিয়ে আছে এবং বিভিন্ন রাজাকারের বাচ্চাগুলোকে পয়দা করে গেছে। এই রাজাকারের বাচ্চাগুলো এখন বিভিন্ন জায়গায় জুলাই পদযাত্রা করছে যে ফজলুর রহমানের মতো একজন বিএনপির ত্যাগী নেতা, বীর মুক্তিযোদ্ধা, তিনি অপমানিত হচ্ছেন তার নির্বাচনী এলাকা থেকে। কে করলো? এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির মতন রাজাকারের বাচ্চা, ওই করলো। তো এই যে রাজাকারের বাচ্চা, ওর জন্মের পরিচয় খোঁজ করতে গেলে দেখা যাবে যে পাকিস্তানি রক্তের কোনো না কোনো যোগসূত্র আছে ওর ভিতরে। শুধুমাত্র এরকমের এই রাজাকার, এনসিপির সকল যে নেতাকর্মীরা আছে প্রত্যেকটা রাজাকারের বাচ্চা। এই রাজাকারের বাচ্চারা 5ই আগস্টে দেশকে একদম ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, সেটা শেখ হাসিনা মানুষের ভোট অধিকার হরণ করেছিল, এটা আওয়ামী লীগের জন্য স্বীকার করবে। শেখ হাসিনা নিজেও স্বীকার করতে বাধ্য যে হ্যাঁ, জনগণের ভোট অধিকার হরণ করেছিল। কিন্তু শেখ হাসিনা কি এই দেশের জন্য উন্নয়ন করে না? যে উন্নয়ন শেখ হাসিনা করেছে বাংলাদেশের জন্মের পরে, কোন বাপের বেটা করছে এই দেশে? শেখ হাসিনা জনগণের যে ভোট অধিকার হরণ করেছিল, তার জন্য তার পতন অনিবার্য হয়ে গেছিল। তো এই জন্য শেখ হাসিনার পতন আজ বা কাল হতোই। কিন্তু তোরা রাজাকারের বাচ্চারা কি করলি? তোরা এই দেশের মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি ভাস্কর্যগুলোকে ধ্বংস করে দিলি। বাংলাদেশকে যারা স্বাধীন করেছে, সেই জিয়াউর রহমান, সেই বঙ্গবন্ধু, তাদের ছবির উপরে পা দিয়ে জুতা দিয়ে তারপরে ফাড়াইলি। এগুলো কি ভুলে গেছে মানুষ? কথায় কথায় বলো জিয়ার সৈনিক, রাজাকারের বাচ্চা। জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে। রাজাকারের বাচ্চারা, তারা মুক্তিযুদ্ধ না করলে তোরা আজকের বাংলা ভাষায় কথা বলতে পারতি না। জুলাই ফুটাস, একেবারে জুলাই দিয়ে দিছে 1971 সালে। তোর মা বোনদের কাছে জিজ্ঞাসা করে দেখিস যে কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনী এই রাজাকার বাচ্চাদের মা বোনদের জুলাই দিয়ে দিচ্ছে। যে ওই সময় মুক্তিযুদ্ধ হয়েছিল দেখে আজকের বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি, বাংলা ভাষায় কথা বলতে পারছি। আমরা স্বাধীনতা পেয়েছি, একটি স্বাধীন মানচিত্র পেয়েছি, আমরা বাঙালি জাতি হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে পেরেছি। ওই মুক্তিযুদ্ধের যত মুক্তিযোদ্ধা আছে, যারা মুক্তিযুদ্ধের মহানায়ক, কিংবদন্তি, তাদেরকে অপমান করে এই সকল রাজাকারের বাচ্চারা। তো এখনো আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসেনি, এখনই চোখ উপড়ে ফেলছে। যেদিনকার এই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসবে, হৃৎপিণ্ড উপড়ে ফেলবে। এটা লিখে রাখুন, হৃৎপিণ্ড উপড়ে ফেলবে। তো এই সময় আর বেশি দূরে নাই, এটা খুব কাছাকাছি। তো যারাই দেখবেন যে যখন এই রাজাকারের বাচ্চারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলবে, পাকিস্তান প্রীতি করতে যাবে, যখন বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবে, মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলবে, বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবে, জিয়াউর রহমানকে নিয়ে কথা বলবে, তখনই ধরে এদেরকে একদম পাড়াইয়া রাস্তার সাথে মিলাই ফেলবেন। কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না। এইটা উচিত ছিল স্বাধীনতা যুদ্ধের পরেই এই সকল রাজাকারদের বংশ সমূলে নাশ করে ফেলা উচিত ছিল। এই যে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানকে মেরে ফেলেছে, তারা কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি তাদের। এই সকল রাজাকারের বাচ্চারা চক্রান্ত করে এই সকল কিংবদন্তি মুক্তিযোদ্ধার নেতাদের মেরে ফেলেছে। এটা তাদের দোষারোপ। কারণ যখন দেশ স্বাধীন হয়েছে তখন এই সকল রাজাকারদের বিচার করেনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও করেনি, জিয়াউর রহমানও করেনি। কারণ এরাই বাংলাদেশের বলিষ্ঠ নেতৃত্ব ছিল, এদের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। যদি তাদের বিচার করত, ওই সকল রাজাকারদের যদি বংশের একদম নাশ করে দিত, ডাইরেক্ট ক্রস ফায়ার দিয়ে দিত, খুঁজে খুঁজে ভারতীয় শান্তি বাহিনীর দ্বারা সকল রাজাকারের বংশগুলোকে একদম নাশ করে দিত, আজকের বাংলাদেশের পরিস্থিতি এমনটা হতো না। আজকের বঙ্গবন্ধুর ছবি ভাস্কর্য ভাঙতো না, আজকে জিয়াউর রহমানের ছবির উপরে পা দিয়ে তাকে গালিগালাজ করতে পারতো না। এনসিপির নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট করে তারেক রহমানকে মানে এই করে, কি জানি একটা মহিলা নেত্রী আছে এনসিপির, ওটার নাম জানি কি, দেখতে তো একদম বাজারের মেয়েদের মতন মনে হয়। ওই মেয়েটাই একটা পোস্ট করছে, আমি দেখছি, টোরাক রহমান। আরে মাদারচোদ, টোরাক রহমান কস বাংলাদেশের প্রধানমন্ত্রী রে, তোরে টোরাক একদম দিয়ে দেওয়া উচিত, বুঝছোস? আর কিছু বললাম না। যাই হোক, এই সকল যে কিছু কুলাঙ্গার, জারোর সন্তান, 71-এ হানাদার বাহিনীদের লালসার ফসল বাংলাদেশে এখনো রয়ে গেছে।
এই সকল রাজাকার বা রাজাকারের বাচ্চাদের জন্য আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতেই হবে, এটা অনিবার্য হয়ে পড়েছে। বাংলাদেশের জনগণ এখন বুঝে গেছে রাজাকারের বাচ্চারা ধর্ম বিক্রি করে তারপরে চলে। এই যে বিএনপির যে বীরশ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান, তিনি যে বলে যে জামাতে ইসলাম মানে জামার ভিতরে ইসলাম, মানে লেবাসে ইসলাম। ইসলামটাকে নিজেদের লেবাজে রেখে তারপরে ইসলাম বিক্রি করে তারা রাজনীতি করে, নিজেদের মনের আশা খায়েশ মিটায়। জামাতের এই যে এমপি দেখলেন না সাতক্ষীরায়, মানে প্রাপ্ত বয়স্ক না সেই মেয়েটি, এসএসসি পাস করছে, হয়তো 15 বছর বয়স। সেই মেয়েটিকে বিভিন্ন লালসার ফাঁদে ফেলিয়ে তাকে ভোগ করলো সেই যে বুড়িয়া কুলাঙ্গার একটা রাজাকার। সে রাজাকার বাচ্চা না, বাস্তবে রাজাকার। তার যে বয়স, ওই সময় মুক্তিযুদ্ধের সময়ও সে বাংলাদেশের মা বোনদের অবশ্যই এই সকল ধর্ষণ করাইছে এবং নিজেও ধর্ষণ করছে। কারণ যেহেতু জামাতে ইসলাম, রাজাকারের বাচ্চা। এখন সংসদে দেখেন না ফজলুর রহমান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ কিভাবে রাজাকারদের নিয়ে কথা বলে। বলা উচিত বাংলাদেশ সংসদে এবার রাজাকারদের একদম সামনাসামনি রাজাকার হিসেবে অভিহিত করেছে। এটা খুবই ভালো একটা জিনিস। তো যাই হোক, তারেক রহমান ভারত সফরে যাবে এবং যেই ভারত সফরের জন্য আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা আছে তারা দীর্ঘদিন যাবত অপেক্ষা করছিল যে কবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবে এবং শেখ হাসিনা কবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। সবকিছুর অপেক্ষায় ছিল বাংলাদেশের হাজার হাজার আওয়ামী লীগের সমর্থক এবং নেতাকর্মীরা। সেই শুভ দিন, শুভক্ষণ এবার এসে গেছে। ব্রিক্স সম্মেলনের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বয়ং নিজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন পর্যন্ত যতদূর বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জানা গেছেন তিনি ভারত সফরে যাবেন। এবং যখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন তখনই এই বিষয়টি স্পষ্ট করে বলা যায় যে ভারত সফর শেষে যখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরে আসবেন তারপরেই হঠাৎ করে দেখবেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে গেছে এবং যেই সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো জেলখানায় বন্দী আছে তারা মুক্তি পেয়ে যাবে, আওয়ামী লীগের কার্যক্রম শুরু হয়ে যাবে এবং আরো অনেক কিছু হতে পারে। যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে শেখ হাসিনা বিভিন্ন সামাজিক গণমাধ্যমে, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে একের পরে এক বক্তব্য দিয়ে চলেছেন, সাক্ষাৎকার দিয়ে চলেছেন এবং সেখানে যে সকল বিষয়গুলো আলোচনা করা হচ্ছে, যদি একটু সংক্ষেপে বলি তাহলে বাংলাদেশের সংবিধান অনুসারে রাষ্ট্রপতি যখন সংসদ ভেঙে দিলেন তারপরে রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি উপদেষ্টা নিয়োগ করতে পারতেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোনো এখতিয়ার নাই রাষ্ট্রপতির। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, সেই অন্তর্বর্তীকালীন সরকার সেটি একটি অবৈধ সরকার ছিল। যদি সেই অনুসারে হিসাব করা হয় তাহলে অবৈধ সরকারের দেয়া সেই নির্বাচন সেটি অবৈধ নির্বাচন এবং বর্তমান যারা বাংলাদেশের ক্ষমতায় আছেন জনাব তারেক রহমান, ওনাদের কথা মতন তিনিও একটি অবৈধ নির্বাচনের নির্বাচিত সরকার। এটা আওয়ামী লীগের কথা মতন, তাদের ভাষ্য মতন এই কথাগুলো আমি বললাম। যদি এমনটা হয় তাহলে শেখ হাসিনার পদত্যাগপত্র এখনো কেউ দিতে পারেনি, তাহলে সংবিধান অনুসারে শেখ হাসিনাই এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে বিষয়গুলো কত দূরে যেতে পারে। এই মুহূর্তে যারাই জয়েন করেছেন প্রত্যেকেই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার কথাবার্তাগুলো বা এই লাইভ অনুষ্ঠানটি কেমন লাগছে। অবশ্যই আমি প্রত্যেক দর্শকের কমেন্টের উত্তর দেব এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। তো প্রথমে যিনি কমেন্ট করেছিলেন সবার কমেন্টের উত্তর দেওয়া হবে, দয়া করে কেউ 2-3 বার কমেন্ট করবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু স্প্যাম হয়ে যাবে। প্রত্যেকে একবারই কমেন্ট করতে পারবেন। কমেন্ট করে অবশ্যই আপনার মতামত এবং অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন। মাসুদ রানা তিনি লিখছেন হাই। ইসরাত জাহান তিনিও লিখছেন হাই। তারপরে আশরাফ আট্টা তিনি হাই লিখছেন। কে মানে এটা একটা মানে বানানো নাম, তিনি লিখছেন হাই। তারপরে
এটা কি জাস্টারা অ্যান্ডোমেগি, মানে ইউটিউব চ্যানেলের নাম ঠিক নেই। তিনিও হাই লিখছেন। হেমন্ত দাস লিখছেন হাই। এম এম আর ইন আকারিন তিনি লিখছেন হাই। তারপরে এমডি সোহাগ খান লিখছেন হাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো কমেন্ট করতে চান কমেন্ট করতে পারেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। আর যেটা কথা সেটা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বলছি, আপনারা নিশ্চিত থাকতে পারেন যে তারেক রহমানের ভারত সফরের পরে আওয়ামী লীগের জন্য অবশ্যই একটি সুসংবাদ বয়ে আনবে এবং শেখ হাসিনা আন্তর্জাতিক মহল থেকে যে পরিমাণে শক্তি সঞ্চয় করেছেন তার ক্ষমতার এক্সট্রিম লেভেলটা তিনি ব্যবহার